নেতাকর্মীরা সারা বাংলাদেশে যেভাবে যে যার মতো চলছে, বিভক্তি শুরু হয়েছে, সেখানে তার একমাত্র শক্তিমত্তা হলো পুলিশ এবং অ্যাডমিনিস্ট্রেশন, তারা লোক। এখন তাদেরকে যে কোনো মূল্যে তার ঠিক রাখতে হবে। এই জন্য এই খারাপ অবস্থার মধ্যে সে এই নতুন পে স্কেলটা বাস্তবায়ন করতে যাচ্ছে। এই সরকার যে দায়িত্ব নিল এবার পর থেকেই ধরেন গণভোট, সংবিধান সংস্কার পরিষদ, জুলাই সনদ ইত্যাদি প্রচুর কথাবার্তা হয়েছে এবং সরকার পক্ষ বলেছে যে তারা জুলাই সনদ দাড়ি, কমা, সেমিকোলন কোনোটা বাদ দেবে না, সব কিছু প্রতিপালন করবে। আর বিরোধী দল বলছেন যে আমরা যে কোনো মূল্যে জুলাই সনদ বাস্তবায়ন করব, কিন্তু বিএনপি সেটা করছে না, বা তারা যা কথাবার্তা বলছে সেগুলো মনে হচ্ছে দূরে সরে যাচ্ছে। দুইজনই চান, কিন্তু দুইজন দুই রকম বলছেন। কি বলবেন? এটা অনেক আগের থেকেই ছিল। আপনি তো জানেন, যেহেতু এই পুরো প্রক্রিয়াটার সঙ্গে মানে জুলাই সনদ তৈরি করা, এগুলো নিয়ে সংস্কার কমিশনের বৈঠক আমরা দূর থেকে দেখেছি, আপনি তো আরও কাছের থেকে দেখার চেষ্টা করেছেন। এখানে বিএনপির যে এক্সপেকটেশন এবং বিএনপি আসলে যে গতি এবং প্রকৃতি, তার যে নেচার এবং ক্যারেক্টারিস্টিক্স, সেগুলোর সঙ্গে এই জুলাই আগস্ট সনদে যে সকল বিষয় এনসিপি এবং জামাত চাচ্ছিল, এটা কন্ট্রাডিক্ট করে, কনফ্লিক্ট করে। যেমন ধরুন, প্রধানমন্ত্রীর ক্ষমতা, 2 মেয়াদে নির্বাচন, দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট, রাষ্ট্রপতির ক্ষমতা বৃদ্ধি করা, এই জিনিসগুলো আসলে বিএনপি চাচ্ছে না। বিএনপি যেটা চাচ্ছে সেটা হলো শেখ হাসিনার যে প্রধানমন্ত্রী হিসেবে তার পদ পদবিতে যে ক্ষমতা ছিল, তারেক রহমান সাহেবেরও ঠিক একই ক্ষমতা থাকতে হবে, প্রকারান্তে আরও বেশি হলে ভালো হয়, কিন্তু কম হওয়া যাবে না। তিনি 2 বছর হবেন কেন বা 2 বার হবেন কেন? তিনি যতদিন তাকে আল্লাহ হায়াতে দেয়, 100 বছর তার যদি হায়াত হয়, তিনি 100 বছর পর্যন্তই দলেরও প্রধান থাকবেন এবং প্রধানমন্ত্রী থাকবেন। তো এই যে আমাদের বিএনপির যে মন মানসিকতা, এটার এগেনস্টে আলী রিয়াজ সাহেব এগ্রি করেছে যে 2টা মানে 10 বছর থাকতে পারবে সব মিলিয়ে। এই জিনিসটা যখন এগ্রি করেছে, আমরা বাইরে যারা ছিলাম আমরা বলেছি যে বিএনপিটা কৌশল নিচ্ছে, এখন ঝামেলা করতে চাচ্ছে না। বিএনপি যে কোনোভাবে হোক তাদেরকে একটা ট্র্যাকের মধ্যে এনে নির্বাচনটা করিয়ে নিয়ে, নির্বাচন হওয়ার পরে বিএনপি এদেরকে 24 ঘন্টার সময় দেবে না, বিএনপি যা করতে চাইবে সেটাই তাদেরকে মানতে হবে। এখন বিএনপি আসলে সেটাই করছে। যদি জামাত এবং এনসিপি এই জিনিসগুলো আগে বুঝতো, তাহলে হয়তো তারা অন্যভাবে সিদ্ধান্ত নিত। তারা এই যে বিএনপিকে বিশ্বাস করেছে, বিএনপির প্রতি নির্ভর করেছে, এটা মনে করি যে তাদের একটা অপরিপক্কতা। রাজনীতিতে আসলে আপনার প্লাস মাইনাস ম্যাথমেটিক্স এই জিনিসগুলো খুব সুন্দরভাবে ক্যালকুলেশন করতে হয়, যেটা ডক্টর মোহাম্মদ ইউনূস, এনসিপি এবং বিএনপি সেই কাজটা করেনি। তারা খুবই আবেগপ্রবণ হয়ে পড়েছে, এক, অথবা তারা বিশ্বাস করতে বাধ্য হয়েছে, অথবা যে কোনো একটা পরিস্থিতি পর্দার আড়ালে ঘটেছে, এটা ডিপ স্টেট হতে পারে, সেটা ভারতের কোনো কিছু হতে পারে, এনিথিং, বা এটা মিলিটারির কোনো চাপ থাকতে পারে, হোয়াট এভার মেবি। কিন্তু এই যে অমীমাংসিত বিষয়গুলো আমরা বাইরে থেকে টের পাচ্ছিলাম যে এগুলো নিয়ে আগামীতে বিরোধ হবে। এবং এখনও আমরা ক্ষমতার মধ্যে ধরেন যারা আছে, প্রতিপক্ষ যারা আছে, আমরা যেটা টের পাচ্ছি, যেটা আমরা বুঝতে পারছি, সেটা হলো যদি সংগঠিতভাবে মারামারি কাটাকাটি হয়, তাহলে জামাত সেই অ্যাজ এ মিলিটেন্ট ফোর্স হিসেবে, অর্গানাইজড ফোর্স হিসেবে তারা বিএনপির উপর যে চাপ প্রয়োগ করতে পারবে, সেটা বিএনপি এই মুহূর্তে সেটা মোকাবেলা করার মতো অবস্থা বিএনপির নেই। আবার বিএনপি যদি ডিসঅর্গানাইজডভাবে, বিশৃঙ্খলভাবে হিউ অ্যান্ড ক্রাই করে তাদের বিপুল সংখ্যাগরিষ্ঠতা, জনপ্রিয়তা নিয়ে জামাতের উপর আক্রমণ করে, জামাত 1 ঘন্টা টিকতে পারবে না কোথাও। তো একটা হলো রেজিমেন্টেড ফোর্স, আর একটা হলো নন রেজিমেন্ট ফোর্স। এই দুটো নন ফোর্সগুলো তারা কিন্তু পরস্পর একত্র হয়ে গেছে। আরেকটা হলো যে সামহাউ জামাতের সেটা অতদূর যাবে এরকম মনে করেন আপনি? একদম এক পক্ষ আর পক্ষ হামলা করবে এরকম? এটা আলটিমেটলি চলে গেছে অনেক জায়গাতে। আজকে ধরুন বাউফলে যে ঘটনাটা ঘটলো, ডুয়েটে যে ঘটনাটা ঘটলো, চট্টগ্রামে যে ঘটনাটা ঘটলো, তারা বিএনপি যারা, জামাতে যারা লোকজন, তারা খুব দীর্ঘদিন ধরে তাদের একটা সেল আছে, গবেষণা সেল আছে, আপনি যতই মনে করেন না কেন। তো তারা বুঝতে পারে যে যদি এই সরকারকে আরও 6 মাস সময় দেওয়া হয়, তাহলে একটা রাষ্ট্রের যে মূল শক্তি, রাজনৈতিক দলের সাথে মূল শক্তি হলো রাষ্ট্রশক্তি, এই রাষ্ট্রশক্তিটিকে তারা তাদের অনুগত করে ফেলবে। এবং বিএনপি সেটা আলটিমেটলি করেও ফেলেছে অনেকটা। যেমন ধরুন
এই মুহূর্তে আমাদের বাজেটের 9 লক্ষ কোটি টাকা বাজেট অ্যাফোর্ড করার মতো অবস্থা ইন অল রেসপেক্ট কোনোভাবেই আমাদের নেই। আমাদের ট্যাক্স কালেকশন, বিদেশ থেকে টাকা আমদানি মানে ঋণ নেওয়া বা লোকাল যে ক্যাশ সার্কুলেশন, কোনোটাতেই আপনার এই যে 9 লক্ষ কোটি টাকা বাজেট যে বাস্তবায়ন করবে তার 20%ও যাকে বলা হয় সিউরিটি নাই। আর বাকি 80% ধরেন 20% যদি সিউরিটি থাকে, 80% হলো আনসার্টেন। সেই 80% আনসার্টেনের মধ্যে সরকারি কর্মকর্তাদের বেতন, যেটা এখন অলমোস্ট অ্যাবাউট 88,000 কোটি টাকা, এটাকে আরও 1,05,000 কোটি টাকা বাড়িয়ে নতুন পে স্কেলটা সরকার বাস্তবায়ন করতে যাচ্ছে। তাহলে আপনি চিন্তা করুন, কেবলমাত্র সরকারি কর্মকর্তাদের বেতন ভাতা দিতে আমাদের 1,90,000 কোটি টাকা লাগবে। যদি 9 লক্ষ কোটি টাকার বাজেটের মধ্যে 1,90,000 কোটি টাকা সরকারি কর্মকর্তাদের বেতন যায়, সরকার এই রিস্কটা কেন নিচ্ছে? সে মনে করছে যে তার 17 বছরের যে রাজনীতির বিশৃঙ্খলতা, যে সময়টাতে সে সংগঠিত হতে পারেনি, তার নেতাকর্মীদের সাথে তার অ্যাডাপশন হয়নি, নেতাকর্মীরা সারা বাংলাদেশে যেভাবে যে যার মতো চলছে, বিভক্তি শুরু হয়েছে, সেখানে তার একমাত্র শক্তিমত্তা হলো পুলিশ এবং অ্যাডমিনিস্ট্রেশন, তারা লোক। এখন তাদেরকে যে কোনো মূল্যে তার ঠিক রাখতে হবে। এই জন্যই খারাপ অবস্থার মধ্যে সে এই নতুন পে স্কেলটা বাস্তবায়ন করতে যাচ্ছে।